হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু বায়োস। আশা করি সবাই খুব ভালো আছো। পড়াশোনা ভীষণ ভালোভাবে করছো। মন দিয়ে একদম নিজের 100% দিয়ে আশা করি পড়ছো। কারণ দেখো তোমাদের 14 তারিখ পরীক্ষা, আজকে 2 তারিখ হয়ে গেল। মানে হাতে আর মাত্র বলতে গেলে 11-12 দিন টাইম আছে। তো তার মধ্যে তোমাদেরকে পুরো সিলেবাস কমপ্লিট, প্র্যাকটিস, মক টেস্ট সব কিন্তু করতে হবে। তো আশা করছি তোমরা প্রত্যেকদিন অন্তত একটা করে মক টেস্ট দিচ্ছ। যারা দিতে পারছো না মক টেস্ট, যদি কারোর এরকম হচ্ছে যে মক টেস্ট সে দেওয়ার সুযোগ হচ্ছে না, তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারো। আমি তোমাদের মক টেস্টের ব্যবস্থা করে দেবো, ফুল মক টেস্টের ব্যবস্থা করে দেবো। তো আজকের দেখো ভিডিওটা একটু অন্যরকম বানিয়েছি, ভীষণ খেটে-খুঁটে বানিয়েছি। আমাদের আজকে লাইফ সায়েন্সের প্র্যাকটিস সেট 5 এ চলে এসেছে। এখানে ক্যাটেগরি 1 এবং ক্যাটেগরি 2 বোথ প্রশ্ন আছে এবং সেটার প্রপার এক্সপ্লেনেশন, মানে সেটা সম্পর্কে আর যতটুকু তথ্য দেওয়ার সেটা পুরোটাই আমি দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা বানাতে আমার অনেকটা টাইম লেগেছে। সেজন্য আমার দিতে টাইম লাগছে ভিডিওটা। নাহলে আমি আরেকটু আগে হয়তো দিয়ে দিতে পারতাম। ভিডিওটা অনেক খাটনি করে বানিয়েছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো প্রত্যেকটা ভিডিওর কোয়েশ্চেনের পাশে আমি সেটা রিলেটেড যত ইনফরমেশন রয়েছে, যত ইনফরমেশন দেওয়া যায় সেটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো হবে। এত খাটনি সেটা কিন্তু তোমাদের জন্য, যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়। তোমাদের পরীক্ষা ভালো হলে আমার কিচ্ছু না। আমি নাম্বার ব্যাগে করে বাড়ি নিয়ে যাবো না। তোমরাই পাবে, তোমরাই ভালো কলেজ পাবে, তোমাদেরই লাইফ উজ্জ্বল হবে। আমার কিচ্ছু না। আমার শুধু শুনতে ভালো লাগবে যে হ্যাঁ আমাদের স্টুডেন্ট পেয়েছে। আ তো এটুকুই। আমার কিন্তু কিচ্ছু না। সুতরাং তোমাদের সুবিধার কথা ভেবে এটা বানানো। তাই তোমাদের যদি সাপোর্ট না পাই তাহলে কিন্তু এইরকম সিরিজটা কিন্তু আর মানে কন্টিনিউ করব না। এটা কমপ্লিটলি বন্ধ করে দেব। যেরকম আগে দিচ্ছিলাম প্রশ্ন এবং শুধু উত্তর বলে চলে যাচ্ছিলাম সেটাই করব। তো যদি এইরকম সিরিজটা চাও এবং মনে হয় যে হ্যাঁ এই সিরিজটা বেশি ইফেক্টিভ হচ্ছে এই টাইমটাতে, তাহলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাতে হবে। ভিডিও দেখো তো অনেক মানুষ, কমেন্ট ওই ২-৩-৪টে কমেন্ট। তো তোমাদের প্রয়োজন কিনা সেটা আমি বুঝতে পারবো থ্রু তোমাদের কমেন্ট। তোমাদের কমেন্ট ছাড়া আমাদের বোঝার কোনো কিন্তু জায়গা নেই। সুতরাং কমেন্টে লিখে জানিও যে এইরকম ভাবে করব কি আগে যেরকম ভাবে করতাম সেরকম ভাবে করব। সেটা কমেন্টে লিখে জানিও এবং ভিডিওটা দেখো শেষ অবধি। যদি ভালো লাগে তাহলে বলবো কমেন্ট করতে, আর যদি ভালো না লাগে দরকার নেই কমেন্ট করার। প্রথম প্রশ্ন বলেছে দেখো, সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা কে? অপশন আছে হ্যালডেন, ওপারিন, আরহেনিয়াস এবং ফ্লুজার। সায়ানোজেন তত্ত্বটা কি সেটা একবার বলে দিই। তো পৃথিবী শুরুর দিকে ভীষণ উত্তপ্ত ছিল। তখনও সেই অবস্থায় কোনো রকম প্রাণ সৃষ্টি হয়নি। ধীরে ধীরে যখন উত্তাপ হারিয়ে শীতল হতে থাকে, তখন বাতাসে কার্বন এবং নাইট্রোজেন যুক্ত হয়ে সায়ানোজেন গঠন করে। দেখো কার্বন ও নাইট্রোজেন যুক্ত হয়ে সায়ানোজেন যেটা, সেটা তৈরি হয়। পরে এটা থেকেই নাকি প্রোটোপ্লাজম সৃষ্টি হয় এবং সেটা থেকে প্রাণীর সঞ্চার হয়। তো এই তত্ত্বটা বিজ্ঞানী এডওয়ার্ড ফ্লুজার, তাহলে দেখো ফ্লুজার অপশন ডি তে আছে, তাহলে আমার ডি সঠিক উত্তর। সায়ানোজেন যে যৌগটা, সেটার সংকেত হচ্ছে CN2। এটা হচ্ছে সায়ানোজেনের সংকেত। নেক্সট প্রশ্নতে আসি। বলেছে মানুষের কোন কোষটি বহু নিউক্লিয়াস যুক্ত বা সিনসিটিয়াম, ঠিক আছে? তো দেখো নরমালি আমাদের কি হয়, একটা সেল একবার ডিভাইড করে, আহ, একটা সেল যখন ডিভাইড করে তার মধ্যে থাকা নিউক্লিয়াসটা সেটাও ডিভাইড হয়। দুটো প্রসেস আছে, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের ডিভিশন, সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের ডিভিশন, দুটো আলাদা তৈরি হলো। কিন্তু যখন এরকম হয় যে নিউক্লিয়াস বিভাজন হলো, নিউক্লিয়াস বিভাজনের পর সাইটোকাইনেসিস যদি না হয়, তখনই আমার এরকম বহু নিউক্লিয়াস যুক্ত কোষ তৈরি হয়। আর বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে বলা হচ্ছে সিনসিটিয়াম। তাহলে এই আর বহু নিউক্লিয়াস যুক্ত একটা উদ্ভিদ কোষও হয়, সেটাকে আমরা বলছি সিনসাইটিক কোষ। এবার এই সিনসাইটিক কোষের এক্সাম্পল দেখো এন্ডোস্পার্মে দেখতে পাই আমরা, অ্যাঞ্জিওস্পার্মের যে ট্যাপেটাম সেটার মধ্যে দেখতে পাই। আচ্ছা, আর সিনসাইটিয়াম এটা প্রাণী কোষে কোথায় দেখতে পাই? অস্টিওক্লাস্ট, লিভার সেল, এগুলোর মধ্যে দেখতে পাই। আবার কোনো কোনো জায়গায় আমি দেখেছি লেখা আছে যে হৃৎপেশির মধ্যেও কিন্তু বহু নিউক্লিয়াস যুক্ত কোষ দেখা যায়। তো এটার সত্যতা পাইনি, মানে অনেক বইয়েও লেখা থাকে না, সেইজন্য আমি এটা বলছি না। যেহেতু আমার এটা আ ক্যাটেগরি 1 এর প্রশ্ন, তাহলে এটার উত্তর কিন্তু আমার হবে আমাদের যে স্বরেখ পেশি, আমাদের এটা রয়েছে বলে আমি এখানে লিখিনি, নাহলে কিন্তু এটাও একটা লেখা যেত যে আমাদের যে স্ট্রিয়েটেড মাসল, স্ট্রিয়েটেড মাসল মানে যেগুলো আমাদের ভোলান্টারি মাসল, অর্থাৎ আমাদের স্কেলিটাল মাসল, সেইগুলোতে কিন্তু যেহেতু সেটার মুভমেন্ট অনেক বেশি হয়, এনার্জি বেশি লাগে, যেখানে নিউক্লিয়াসও থাকে বেশি বেশি, সেখানে মাইটোকন্ড্রিয়াও থাকে বেশি। ঠিক আছে? তাহলে সিনসাইটিকের যদি এক্সাম্পল বলে তাহলে এগুলো হয়ে যাবে, আর যদি সিনসাইটিয়াম বলে তাহলে অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট কোথায় আছে? এটা আমাদের বোনের একটা অংশ। বোন মানে হাড়ের একটা সেল হচ্ছে অস্টিওক্লাস্ট। ঠিক আছে? তাহলে কখন আমরা পাচ্ছি বহু নিউক্লিয়াস, এটা মনে রাখবে যে ক্যারিওকাইনেসিস হচ্ছে কিন্তু তারপর আর সাইটোকাইনেসিস হচ্ছে না। তখন ওই একটা সেলের মধ্যেই নিউক্লিয়াসটা বারবার ডিভাইড হতে হতে নিউক্লিয়াসটা অনেক বেশি হয়ে যায়। নেক্সট প্রশ্ন বলেছে কুনো ব্যাঙের মোট আঙুলের সংখ্যা কত? দেখো কুনো ব্যাঙ, যেটা আমরা বুফো মেলানোস্টিকটাস বলে থাকি, সেইটা তাদের মোট আঙুলের সংখ্যা 4 লিম্ব, দুটো পা, সামনের পা পেছনের পা। সামনের পা 4 লিম্বে 4টে 4টে 8টা করে থাকে এবং হাইন্ড লিম্ব যেটা পিছনের পা, সেখানে 5 5 10টা থাকে। তাহলে মোট কটা হলো? 10 আর 8 18টা। অপশন বি। ঠিক আছে? পরের প্রশ্ন বলেছে দেখো মানব অক্ষিগোলকের মেলানিন রঞ্জক দ্বারা গঠিত স্তর, মানে অক্ষিগোলকের তো অনেক স্তর রয়েছে, সেখানে মেলানিন রঞ্জক কোন স্তরে পাওয়া যায়? অপশন আছে কোরয়েড, আইরিস, রেটিনা, লেন্স। প্রত্যেকটার একটু কাজ যদি আমরা দেখে নিই,
আচ্ছা, উত্তরটা আশা করছি তোমরা মানে উত্তরগুলো আমার সাথে, সাথে তোমরা করার চেষ্টা করছো এবং যেহেতু এটা 50 মার্কস এর পুরো আমরা পেপার একটা সেট করেছি। তো সেই 50 মার্কস এর মধ্যে তোমার স্কোর কত হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানিও। তো উত্তরটা আশা করি তোমরা বলতে পেরে গেছো। সেটা হচ্ছে আমাদের আইরিস যেটা সেটা মেলানিন থাকে অর্থাৎ পিগমেন্ট থাকে। সেই কারণে কিন্তু কালার গুলো প্রত্যেকের আলাদা হয়। যার পিগমেন্ট বেশি তার একটু বেশি ব্ল্যাক আমরা চোখে ব্ল্যাক দেখি বাট ব্ল্যাক অ্যাকচুয়ালি হয় না, ওটা ব্রাউন হয়। বাকিগুলোর কাজ দেখে নিই। কোরয়েড এটা রেটিনাকে সুরক্ষা প্রদান করে এবং একসাথেই পুষ্টি প্রদান করে। আইরিস এর আরেকটা কাজ হলো আইরিস তো মেলানিন থাকছে এটা বুঝলাম। কিন্তু আইরিসের কাজ যদি বলি সেটা হচ্ছে ওটার মাঝখানে যে তারারন্ধ্র বা পিউপিল থাকে সেটাকে ছোট এবং বড় হতে সাহায্য করে আলো কিরকম আসছে তার উপর ডিপেন্ড করে। আর রেটিনা একটা অপশন আছে দেখো রেটিনা এটা প্রতিবিম্ব গঠনে সাহায্য করে এবং রেটিনাতে আমরা জানি দু ধরনের কোষ থাকে। একটাকে বলছি রড কোষ, একটাকে বলছি কোন কোষ। রড কোষ ডিম লাইট খুব অল্প আলোতে দেখতে সাহায্য করে এবং কোন কোষ খুব ব্রাইট লাইটে দেখতে সাহায্য করে। আমাদের ক্ষেত্রে হিউম্যানের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এই কোন কোষের সংখ্যাটা খুব কম। কোনটা কম? কোন কোষের সংখ্যা কম। সরি, উল্টো বললাম। মানুষের ক্ষেত্রে রড কোষের সংখ্যা কম, সেজন্য আমরা ডিম আলোতে দেখতে পাই না। আর যারা একটু নকটার্নাল অ্যানিমাল হয় যেমন ধরো কুকুর, বেড়াল এরা তো রাতেও দেখতে পায় প্লাস বাঘ-টাঘ এরা এবং যেগুলো নকটার্নাল যে পাখিগুলো হয় যেমন পেঁচা, এরা সব কি হয় এদের ক্ষেত্রে কিন্তু রড কোষের সংখ্যা অনেক বেশি থাকে। ঠিক আছে? আর আমাদের কোন কোষের সংখ্যা বেশি? রড কোষের সংখ্যা কম। নেক্সট প্রশ্ন বলেছে দেখো ফিলোসফিক জুলজিক এই গ্রন্থের রচয়িতা কে? ভীষণ সোজা প্রশ্ন। এটা নিয়ে আর কিছু আমি কোনো এখানে পয়েন্ট দিইনি। ফিলোসফিক জুলজিক লিখেছেন ল্যামার্ক। ডারউইনের লেখা বইয়ের নাম দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বা শুধু ন্যাচারাল সিলেকশন বলেও কিন্তু দেয়। আর দাভরিস কি করেছেন? মিউটেশন তত্ত্বের প্রবক্তা। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন বলেছে পায়রার বায়ুথলির সংখ্যা কত? এটা একদম ফ্ল্যাট প্রশ্ন। এটা নিয়ে আমি আর কিছু লিখিনি। বায়ুথলির সংখ্যা ৯। তোমরা সবাই জানো। কমন প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে নিচে কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ড থাকে? মানুষ, কুকুর, পায়রা নাকি ব্যাঙ? দেখো গিজার্ড কি জিনিস এখানে আমি একটু লিখে রেখেছি। যে সমস্ত প্রাণীরা খাদ্যবস্তুকে গিলে খায় তাদের পৌষ্টিকতন্ত্রের একটা অংশ হচ্ছে গিজার্ড। এই গিজার্ড কি করে? খাদ্যবস্তুকে পেশায় করে সরল অণুতে পরিণত করে। দেখো আমরা কি করছি? আমরা খাবারটাকে ভালো করে চিবিয়ে খাচ্ছি বা অন্যান্য যে প্রাণীরা আছে দেখবে মোটামুটি একটু চিবিয়ে খায়। কিন্তু কিছু প্রাণী আছে মানে এখানের মধ্যে দেখো কারা তাহলে খাবার চিবিয়ে খায় না? মানুষ, কুকুর, পায়রা, ব্যাঙ। এবার ব্যাঙ যে সেও খাবার চিবিয়ে খায় না এটা ঠিক। কিন্তু এর এর কিন্তু গিজার্ড নেই। আছে হচ্ছে পায়রাতে। মানে পাখিদের মধ্যে এটা থাকে যেখানে ওদের আ পৌষ্টিক নালী মানে ইন্টেস্টাইন এর মধ্যে একটা এই গিজার্ড বলে অংশ থাকে যেটা ওদের খাবারটাকে ম্যাস্টিকেশন এ সাহায্য করে। ভালো করে পেশায় করে খুব সরল অণুতে পরিণত করে এবং হজমের উপযোগী করে তোলে। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলেছে প্রতিবর্ত ক্রিয়া কে আবিষ্কার করেন? প্রতিবর্ত ক্রিয়া আবিষ্কার করেন জেনার, লিনিয়াস, প্যাভলভ নাকি হুগো দা ভ্রিস? একটু আগেই পড়লাম দা ভ্রিস কি করেছেন? মিউটেশন তত্ত্বের প্রবক্তা। লিনিয়াস তো সেই ক্লাসিফিকেশন এর ওখানে ওকেও বাদ দাও। এডওয়ার্ড জেনার টিকাকরণ করেছেন। তাহলে পড়ে রইল প্যাভলভ। আর এমনিও আমরা জানি যে প্যাভলভ কুকুরের উপর পরীক্ষা করে প্রতিবর্ত ক্রিয়ার সম্পর্কে ভীষণভাবে সুন্দর ব্যাখ্যা করেছেন। তো এখানে একটু দেখে নিই প্রতিবর্ত ক্রিয়া নিয়ে কি ইনফরমেশন দেওয়া আছে। প্রতিবর্ত ক্রিয়া আমাদের মেইনলি ২ রকমের হয়। রিফ্লেক্স অ্যাকশন ২ রকমের হয়। একটা হচ্ছে জন্মগত ইনবর্ন যেটা, আরেকটা হচ্ছে অর্জিত যেটা আমাকে জন্মের পর বিভিন্ন অভ্যাসের মাধ্যমে আয়ত্ত করতে হয়। তো জন্মগতর মধ্যে কি আসবে? হাঁচি, কাশি, গরম জিনিসে হাত পড়লে হাত সরিয়ে নেওয়া, চোখে কিছু পড়লে চোখের পাতা বন্ধ করে দেওয়া। এইগুলো সব হচ্ছে আমার জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। নি জার্ক দেখবে হাঁটুতে ওই মারলে হাঁটুর একটা বিশেষ জায়গায় মারলে সঙ্গে পাটা একটু উপরের দিকে উঠে যায়। এটাকে বলছে নি জার্ক। আচ্ছা, অর্জিত কথা বলা, গান করা, সাইকেল চালানো, যেকোনো জিনিস শেখা, স্যালাইভেশন এগুলো সব হচ্ছে আমার অর্জিত। ঠিক আছে? আচ্ছা, জন্মের পর শিশুর আ খিদে পাওয়া বা স্তনপানের ইচ্ছা এটা জন্মগত। নেক্সট প্রশ্ন বলেছে দেখো নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনটি গ্যাসীয় অবস্থায় থাকে? খুব সোজা প্রশ্ন, কমন প্রশ্ন কোথায়? উম অনেক পেপারেই থাকে। অক্সিন, ইথিলিন, কাইনিন, জিবারেলিন। আশা করি পেরে গেছো প্রত্যেকে ইথিলিন। একটু দেখে নিই অক্সিনের কাজ কি? অক্সিনের কাজ হচ্ছে গাছকে দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটানো, অগ্রস্থ প্রকটতা ঘটানো অর্থাৎ এটার মানে কি? এটার মানে হচ্ছে অগ্রস্থ মুকুলের বৃদ্ধিতে সাহায্য করা আর কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দান করা। এটা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। এটা আমরা মূলেও দেখতে পাবো, এটা আমরা কাণ্ডেও দেখতে পাবো। পার্থেনোকার্পি মানে হচ্ছে বীজহীন ফল উৎপন্ন করা। নিষেক ছাড়াই যেখানে অক্সিনের প্রয়োগে বীজহীন ফল উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলছি পার্থেনোকার্পি। আর আরেকটা হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। এই কাজগুলো হচ্ছে অক্সিন করে থাকে। অক্সিন কি? অক্সিন অক্সিনের ফর্মুলাটা তোমরা দেখি তো কমেন্টে লেখো। এটার যে ফর্মুলা হয়, অক্সিনের ফর্মুলাটা কমেন্টে লেখো তো। আচ্ছা, নেক্সট হচ্ছে সাইটোকাইনিন। উদ্ভিদ হরমোন আমাদের মেইন ৩-৪ টেই রয়েছে। অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন, ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড এই কটাই রয়েছে। সাইটোকাইনিনের কাজ হচ্ছে কোষ বিভাজন করা এবং অক্সিনের একটা দিকে উল্টো কাজ করে সেটা হচ্ছে এ অগ্রস্থ প্রকটতা ঘটায় আর এ পার্শ্বীয় মুকুলের যে বৃদ্ধি সেটা করে। অর্থাৎ অক্সিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিটাকে বন্ধ করে দিয়েছিল, এ পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সহায়তা করছে। তার ফলে গাছটা মানে সাইডের দিকেও বাড়তে পারে। গম্বুজাকার গাছটার আকৃতি হয়। আর কোষ বিভাজন এটা তো আছেই। আর সাইটোকাইনিন আরেকটা জিনিস করে উদ্ভিদকে চিরসবুজ রাখতে সাহায্য করে। জিবরেলিন এটার কাজ হচ্ছে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ এবং পর্ব মধ্যের বৃদ্ধি ঘটানো। এটা একটা জিবরেলিন করে। এই একটা যদি পর্ব হয়, এই একটা যদি পর্ব হয়, এই মিডিলের পোরশনটা হচ্ছে পর্ব মধ্য। এর বৃদ্ধিতে সাহায্য করে।
তাহলে আমার গ্যাসীয় অবস্থায় যেটা থাকে সেটা হচ্ছে ইথিলিন, এবং এই ইথিলিনের কাজ যদি বলি কি হবে, ইথিলিনের কাজ হচ্ছে ফল পাকাতে সাহায্য করে, ফল পাকাতে হেল্প করে। নেক্সট প্রশ্ন চলে আসি, দেখো বলেছে নিচের কোন নিচের কোনটি অন্ডজ সন্ধিপদ প্রাণী নয়, নয় বলেছে, ঠিক আছে। তাহলে অন্ডজ মানে হচ্ছে যারা ডিম পাড়ে, অর্থাৎ ভিভিপেরাস মানে সরি ওভিপেরাস। আর সন্ধিপদী মানে হচ্ছে ইনসেক্ট গ্রুপের মধ্যেও পড়তে পারে, মানে সন্ধিপদী মানে হচ্ছে যাদের পা গুলো জোড়া জোড়া, মানে একটা গোটাটা পা নয়, ছোট ছোট অংশ নিয়ে জোরে জোরে পা হয়েছে। তো কাঁকড়া বিছে, গুবরে পোকা, চিংড়ি আর হচ্ছে সেন্টিপেড। প্রথম কথা তো সেন্টিপেড সন্ধিপদ নয়, তাহলে এটা বাদ গেল। গুবরে পোকা সন্ধিপদী ঠিক আছে, কিন্তু গুবরে পোকা অন্ডজ, তাহলে এটাও বাদ গেল। চিংড়ি, চিংড়ি আর্থ্রোপোড, এটা ঠিক আছে কিন্তু অন্ডজ, তাহলে এটাও বাদ গেল। পড়ে রয়েছে আমার কাছে কাঁকড়া বিছে। এটা মনে রাখবে যে কাঁকড়া বিছেরই একমাত্র যেটা ব্যতিক্রম, এটা হচ্ছে স্করপিয়ন, ঠিক আছে। এরা সন্ধিপদী, সন্ধিপদী এবার সন্ধিপদী হলে মানে এরা এরা এটা হচ্ছে ইনসেক্ট গ্রুপে, কিন্তু ইনসেক্ট হলেও এরা ওভিপেরাস নয়। কি হয়, এরা ভিভিপেরাস, ডাইরেক্ট বাচ্চা প্রসব করে, ডাইরেক্ট বাচ্চা প্রসব করে কিন্তু ম্যামালসরা। ঠিক আছে, তিন ধরনের প্রাণী হচ্ছে, একটা হচ্ছে অন্ডজ যেটাকে ওভিপেরাস বলছি, একটা ভিভিপেরাস যারা বাচ্চা প্রসব করে, আর একটা হয় উভো ভিভিপেরাস মানে যারা পেটের ভেতরেই তাদের হ্যাচিং হয়ে যাচ্ছে, মানে ডিম তৈরি হচ্ছে, সেই হ্যাচিং পেটের ভেতরে হয়ে যাচ্ছে, পেটের ভেতরে হয়ে মাদার কিছুদিন সেটাকে রাখছে, বড় করছে, দিয়ে সেটাকে বাচ্চার জন্ম দিচ্ছে, মানে দুটোই হচ্ছে। ওই জন্য ওভো থেকে ওভি থেকে এসছে ওভো, আর এই ভিভি থেকে এসছে ভিভি, মানে দুটো কাজই এর মধ্যে হচ্ছে। তাহলে অন্ডজ কারা, দেখো বার্ড, রেপটাইল, অ্যামফিবিয়া, যারা ডিম পাড়ে তারা হচ্ছে অন্ডজ বা ওভিপেরাস। ভিভিপেরাস মেইনলি ম্যামালসরা। আর ম্যামালসের মধ্যেও কয়েকজন আছে যারা ডিম পাড়ে, বলতে পারবে, কমেন্টে লিখে জানাও তো দেখি। ম্যামালস যারা ডিম পাড়ে, এরকম ম্যামালস পড়িয়েছি তোমাদের আগের অপশনও, আগে কোনো না কোনো পেপারে ছিল। আর ওভোভিভিপেরাস যেটা, সেটার এক্সাম্পল হচ্ছে শার্ক, সাম স্নেক, ইনসেক্ট। একবার আমার একটা স্টুডেন্ট আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠিয়ে কোথাও পেয়েছে, হয়তো আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাম আপনি তো বলেছিলেন যে সাপে ডিম পাড়ে, তাহলে এখানে সাপের ডাইরেক্ট বাচ্চা জন্ম দিচ্ছে কেন? তো ওই ব্যাপারটা এটাই ছিল যে ওই সাপটা পার্টিকুলার, দেখো আমি লিখেছি সাম স্নেক, সবাই নয়, বেশিরভাগ স্নেকে ডিম পাড়ে, দেখবে সাপে ডিম পাড়ে, কিন্তু কিছু কিছু স্নেক, আবার দেখো ইনসেক্টও লিখেছি, এরা কি করে, এরা হচ্ছে উভভিভিপারাস। তাহলে এরা এখানে কাঁকড়া বিছে হয়ে যাবে। কাঁকড়া বিছে দেখবে নিজের গায়ে, শরীরের ওপরে, মানে অনেক ছোট 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 মাকড়সা নিজের গায়ে মানে দেখা যায় আর কি, ওখান থেকেই কিন্তু ওদের জন্ম হয়। আচ্ছা, পরের প্রশ্ন যাই। বলেছে যে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস প্রভাব সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমার অপশনগুলো একটু গন্ডগোলে লেগেছে। দেখো আমি এখানে গ্রিনহাউস গ্যাসের লিস্ট দিয়েছি, CO2, CH4 মানে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওজোন, CFC, N2O, নাইট্রাস অক্সাইড, ওয়াটার ভেপার। ঠিক আছে, এগুলো সব কিন্তু গ্রিনহাউস এফেক্ট দেখায়। তো এবার এখানে অপশনগুলো আমি যদি দেখি CFC আছে, N2O আছে, তাহলে অপশন এ হচ্ছে। CO2, NTO আছে, এটাও হচ্ছে, এটাও হচ্ছে, মানে সবই তো আমার দেখতে পাচ্ছি আমি হচ্ছে। সেজন্য আমি কিছু বুঝতে পারছি না এটা কিরকম প্রশ্ন দিয়েছে, ক্যাটাগরি 1 কি ক্যাটাগরি 2 কি কোথায় দিয়েছে আমি জানি না। এটা তো হচ্ছেই CO2, NTO, এটাও হচ্ছে। অনেকেই N2O আর NO2 এই দুটোকে গ্রিন হাউসের মধ্যে রাখে না, এটাকে আমি ঠিক আছে বাদ দিলাম, বাট এটা হবে গ্রিন হাউস গ্যাস। তারপরে CH4, N2 আছে, N2 ওটাকে বাদ দিলাম এখানে, কিন্তু এইটাও তো হচ্ছে, CFC আর N2 এগুলোও হচ্ছে। গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, হ্যাঁ সবাই গুরুত্বপূর্ণ, কিছু বলার নেই এখানে আর। দেখো এরকম অপশন থাকবে না পরীক্ষাতে, এটুকু শিওর থাকতে পারো তোমরা। ক্যাডমিয়াম দূষণের ফলে নিম্নলিখিত কোন রোগটি হয়? ক্যাডমিয়াম দূষণ, ইটাই, মিনামাটা, অ্যানিমিয়া, নিউরোমিয়া। দেখ এগুলো তো, অ্যানিমিয়া তো বাদই দিয়ে দাও, আর নিউমোনিয়া এটা তো একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তো এটা বাদ দাও। আমাকে বলেই দিয়েছে যে ক্যাডমিয়াম দূষণের ফলে, তার মানে ক্যাডমিয়াম দূষণের ফলে কি হয়, ইটাই কমন। আর মিনামাটা কিসে হয়? মিনামাটা পারদ দূষণের ফলে হয়। অ্যানিমিয়া হয় মেনলি আয়রন ডেফিসিয়েন্সি থাকলে, এছাড়া অতিরিক্ত রক্তপাত, কোনো রকম অপুষ্টি, এগুলো থেকেও অ্যানিমিয়া হয়। আর নিউমোনিয়া লিখে দিয়েছি দেখো, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এই ব্যাকটেরিয়াটার জন্য মেনলি হয়। পরের প্রশ্ন জিজ্ঞেস করেছে যে ভোপাল গ্যাস দুর্ঘটনায় দায়ী করা হয়েছে যে গ্যাসকে, মিথাইল আইসোসায়ান, নামগুলো দেখো একদম কাছাকাছি কাছাকাছি দিয়েছে। ইথাইল হবে না, এটুকু যদি শিওর থাকো তাহলে অপশন সি আর ডি বাদ দিয়ে দাও প্রথমে। মিথাইল তো হবে, এবার আইসোসায়ানাইড নাকি আইসোসায়ানেট, অপশন বি সঠিক উত্তর হবে, মিথাইল আইসোসায়ানেট। MICও বলা হয়, মিক গ্যাসও বলা হয়। পরের প্রশ্ন বলেছে দেখো, মানুষের দেহে দেখা যায় না নিম্নলিখিত যে অস্থি কোনটা দেখা যায় না? হিউমেরাস আমাদের হাতে থাকে, কার্পাল আমাদের পায়ে আছে, রেডিয়াস হাতে আছে, অ্যাস্ট্রাগ্যালাস এইটা আমরা দেখতে পাই না, তাহলে এটা কাদের থাকে? অ্যাস্ট্রাগ্যালাস এটাকে বলে অ্যাঙ্কেল বোন, ঠিক আছে। রাইনো, তারপরে তোমার হর্স, এদের ক্ষেত্রে কিন্তু থাকে ওই গোড়ালির ওখানে, মানে ওদের যেটা মানে গোড়ালির মতো জিনিস সেই জায়গাটায় কিন্তু এটা থাকে। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, কোষবাদের প্রবর্তক কে? কোষবাদ বা আমরা যেটাকে বলি সেল থিওরি, সেটার প্রবর্তক কে? ভীষণ সোজা প্রশ্ন, বলার কিচ্ছু নেই। ওয়াটসন অ্যান্ড ক্রিক তো অবশ্যই নয়, স্লেইডেন, সোয়ান, ড্যানিয়েল ডাবসন, সিঙ্গল নিকলসন। তো স্লেইডেন এবং সোয়ান দুজন কিন্তু আলাদা আলাদা বিজ্ঞানী।
কোষ বা দিয়েছেন। কোষ তত্ত্বে কি বলা রয়েছে সেটা একটু দেখে নেব। ১ নম্বরে বলেছে কোষ জীবনের মৌলিক একক, মানে গঠনগত কার্যগত একক, এটাও বলতে পারি। ২ হচ্ছে সমস্ত কোষ তার পূর্ববর্তী কোনো না কোনো কোষ থেকে সৃষ্টি হয়েছে, এটাও ঠিক। আগে একটা সেল না থাকলে নতুন সেল তৈরি হতে পারবে না এখন। আর 3rd বলেছে সমস্ত জীব কোষ দিয়ে তৈরি। সবাই, তুমি, আমি, গাছ, কুকুর, বিড়াল, ছাগল সবাই কি কোষ দিয়ে তৈরি। তাহলে এই হচ্ছে আমার কোষ তত্ত্ব লিখে ফেলেছি। আরে বাবা! কোষ তত্ত্বতে বলা আছে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে যাদের নাম দেওয়া আছে ড্যানিয়েল ওয়াটসন অ্যান্ড ক্রিক। ওয়াটসন অ্যান্ড ক্রিক কি দিয়েছে? ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার দিয়েছেন এবং তার জন্য ওনারা নোবেল পুরস্কার পেয়েছেন। সিঙ্গার এবং নিকলসন ফ্লুইড মোজাইক মডেল অফ প্লাজমা মেমব্রেন। আর ড্যানিয়েল এবং ড্যাবসন এটা ইউনিট মেমব্রেন মডেল দিয়েছিলেন প্লাজমা মেমব্রেনের, ঠিক আছে? এটা লেখা হয়নি, খাতায় নোট ডাউন করে নিও। পরের প্রশ্ন বলেছে দেখো, মাইটোসিস শব্দটি প্রবর্তন করেন, এটা একদম সোজা প্রশ্ন, ব্ল্যাকম্যান, জেবি ফার্মার, এ ফ্লেমিং, জে এফ অ্যান্ডারসন। এটা আশা করি পেরেছো। ফ্লেমিং মাইটোসিস কথাটি প্রবর্তন করেন। মাইটোসিস কথাটির মানে যদি তোমাকে বলা হয় তাহলে হচ্ছে থ্রেড বা সুতো। মাইটোসিস কথাটার মানে হচ্ছে থ্রেড বা কিছু একটা জড়ানো সুতো, এইরকম মিনিং আর কি, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, আমি কিন্তু বললাম এটা মাইটোসিস কথাটার মানে, যেমন সেল কথাটার মানে হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস, সেরকম মাইটোসিস কথাটা সম্ভবত ল্যাটিন বা ল্যাটিনই হবে হয়তো। তো এটা থেকে এসছে, তো যেটার মানে হচ্ছে থ্রেড বা সুতো। পরের প্রশ্ন, সার্টোলি কোষ থেকে শুক্রাণুর অপসারণকে কি বলে? স্পারমাটোজেনেসিস, স্পারমিওজেনেসিস, নিষেক নাকি স্পারমিয়েশন? দেখো এটা তো আবার তোমাদের নেই, এটা তোমাদের একটু 11 থেকে বা একটু 12 এর যে ইয়ে থেকে দিয়েছে। তো যাই হোক জেনে রাখি প্রত্যেকটার মানে কি একটু দেখো, নিষেক মানে তো আমরা জানি, নিষেক মানে ফার্টিলাইজেশন, তাহলে এটা প্রথমেই হলো না, বাদ দিলাম। এখন আমার 3টে অপশন নিয়ে একটু সমস্যা হচ্ছে, কি কি আছে একবার দেখে নি। স্পারমাটোজেনেসিস এটার মানে হচ্ছে যে পদ্ধতিতে শুক্রাণু তৈরি হয়, তাহলে এটা কোনো একটা স্টেপ না, একটা পর পর অনেকগুলো স্টেপ, কারণ শুক্রাণু তৈরি হয়ে যাওয়াটা একটা স্টেপে হয় না, তাহলে অনেকগুলো পরপর স্টেপকে আমরা বলছি স্পারমাটোজেনেসিস। আর আরেকটা আছে স্পারমিওজেনেসিস, সেটা হচ্ছে স্পারমিওজেনেসিস, হ্যাঁ, যেটা স্পার্মাটিড থেকে পরিণত স্পার্মের রূপান্তর, মানে একটা জিনিস তৈরি হয়েছে সেটাই স্পার্ম, কিন্তু সেটা যখনই ম্যাচিওর হবে তখন আমি সেটাকে স্পার্ম বলবো। সেটা অ্যাকচুয়ালি স্পার্মের মতো, কিন্তু সেটা ম্যাচিওর হয়ে গেলে বা রূপান্তর বা ট্রান্সফর্ম হয়ে গেলে তখন আমরা তাকে বলছি স্পার্ম। ওই যে ট্রান্সফরমেশনটা, সেই পদ্ধতিটাকে আমরা বলছি স্পারমিওজেনেসিস। আর এইখানে যেটা দিয়েছে সার্টোলি কোষ থেকে শুক্রাণুর অপসারণ, শুক্রাণু বেরিয়ে আসা, এটাকে আমরা বলছি স্পার্মিয়েশন। এটাকে আমরা বলছি স্পার্মিয়েশন, ঠিক আছে? নেক্সট পরের প্রশ্নে যাই। ব্লাস্টুলায় তরল পূর্ণ গহ্বরকে কি বলা হয়? আমাদের যে ভ্রূণ যখন তৈরি হয়, হুট করেই তো আর অনেক বড় হয়ে যায় না, ধীরে ধীরে বড় হয়। তো ধীরে ধীরে বড় হওয়ার প্রত্যেকটা স্টেপে আমরা কিছু না কিছু সেগুলোকে নাম ধরে ডাকি। তো আমাকে জিজ্ঞেস করেছে যে ব্লাস্টুলা মানে ব্লাস্টোসিস বলে একটা আহ, মানে ব্লাস্টুলা বলে একটা দশা হয়, তো সেই ব্লাস্টুলা দশায় তরলপূর্ণ যে গহ্বর থাকে সেটাকে কি বলে? দেখো, গ্যাস্ট্রোসিল, সিলোম, ব্লাস্টোসিল, নিউরোসিল। এবার ব্লাস্টুলা দশায় নিশ্চয়ই অবশ্যই ব্লাস্টোসিলই বলবে, এটা তো কমন উত্তর হয়েই যাচ্ছে। বাকিগুলো একবার একটু দেখে নিই। সিলোম মানে কি? সিলোম ওখানে একটা দিয়েছে অপশন। সিলোম মানে হচ্ছে, আমরা জানি যে আমাদের যে ভ্রূণ সেটা 3টে স্তরে বিভক্ত থাকে। একদম ভেতরে হচ্ছে এন্ডোডার্ম, মাঝে মেসোডার্ম, বাইরে এক্টোডার্ম। তো এইগুলোর মাঝখানে, প্রাচীরের মাঝখানে এক্টোডার্ম, এন্ডোডার্ম বা এন্ডোডার্ম, মেসোডার্ম, এগুলোর মাঝখানে যে ফাঁকা স্থান থাকে সেটাকে আমরা বলি সিলোম। ঠিক আছে? এবার এই সিলোম সবার থাকবে তা না, আমাদের রয়েছে। আমাদের মতো বার্ড অন্যান্য সবার রয়েছে। আচ্ছা, কখন থেকে এসেছে? সিলোম এসেছে প্লাটিহেলমিনথিসের পর থেকে। প্লাটিহেলমিনথিসে যেটা এসেছিল সেটা সিউডোসিলোম ছিল। দেন তারপর থেকে ট্রু সিলোম এসেছে। আরেকটা আছে গ্যাস্ট্রোসিল। গ্যাস্ট্রোসিলকে আমরা আর্কেনটেরন নামেও ডাকি। এটা পরীক্ষা আবার অনেক সময় এসে থাকে। তোমাদের পরীক্ষায় না, জেনপাস পরীক্ষায় দেখা গেছে। গ্যাস্ট্রোসিল, আর্কেনটেরন। তো এটা কি? ভ্রূণ বিকাশের গ্যাস্ট্রোসিল দশার একটি গহ্বর। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন বলেছে দেখো, ইএমপি পথ আমরা কাকে বলছি? ইএমপি পথ কাকে বলছি? কোথায় গেল? হ্যাঁ, C4 চক্রকে, C3 চক্রকে, ক্রেবস চক্রকে নাকি গ্লাইকোলাইসিসকে? ইএমপি পথ মানে হচ্ছে, ইএমপির ফুল ফর্মটা যদি আমরা দেখি, এমডেন, মেয়ারহফ আর পার্নেস। এদের 3জন বিজ্ঞানী মিলে গ্লাইকোলাইসিস আবিষ্কার করেছিল বলে গ্লাইকোলাইসিসেরই আরেকটা নাম হচ্ছে ইএমপি পথ। তাহলে এখানে অপশন কোনটা হয়ে যাবে? অপশন ডি, গ্লাইকোলাইসিস। বাকিগুলো কি আছে? C3 চক্র, ক্রেবস চক্র আর হচ্ছে C4 চক্র। তো C4 চক্র কোথায় হয় দেখি, আমাদের অপশনে C4 মানে আমাদের সিলেবাসে C4 চক্র নেই। গ্লাইকোলাইসিস আছে, ক্রেবস সাইকেল আছে আর C3 চক্র তো রয়েছে। C3 চক্র হচ্ছে শ্বসনে নয়, এটা আছে আমার কোনখানে? এটা আমার আছে সালোক সংশ্লেষে। আর দেখো গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র এই দুটো কিন্তু শ্বসনের। আর C3 আর C4 এটা হচ্ছে ফটোসিনথেসিসের। C3 C4 চক্র কোথায় হচ্ছে? ভুট্টা, আখ, মিলেট এই জাতীয় গাছে হচ্ছে। C3 তো হচ্ছে মোটামুটি সব গাছেই হচ্ছে। গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়া। এটা ঘটে কোথায়? এটা ঘটে সাইটোপ্লাজমে। আর ক্রেবস সাইকেল মানে হচ্ছে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়া, এবং সেই অ্যাসিটাইল কোয়ে যে চক্রের মাধ্যমে পুনরায় আবার অ্যাসিটাইল কোয়ে তৈরি করে সেটাকে আমরা বলছি ক্রেবস সাইকেল। এবার এই ক্রেবস সাইকেলেরই আরো ভাগ আছে। আচ্ছা, তাহলে ক্রেবস সাইকেলটা হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে।
গ্লাইকোলাইসিস হচ্ছে সাইটোপ্লাজমে। ক্রেবস সাইকেলকে আমরা টিসিএ সাইকেলও বলি। টিসিএ মানে হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। আরেকটা বলে থাকি সাইট্রিক অ্যাসিড সাইকেল। কারণ ক্রেবস চক্রের প্রথম অ্যাসিটাইল কোয়ে থেকে প্রথম উৎপাদিত যৌগ যেটা সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তাহলে মোটামুটি একটু ওভারভিউ দিলাম। পরের প্রশ্ন বলেছে দেখো টিসিএ চক্র বলতে কি বোঝানো হয়? তাহলে এবার আর বলা যাবে টিসিএ চক্র মানেই ক্রেবস চক্র? ইজিলি বলা যাবে। পরের প্রশ্ন দেখো শ্বসন এক প্রকার কি? তাপ শক্তিমোচী এবং তাপমোচী প্রক্রিয়া, তাপমোচী আলোকমোচী, শক্তিমোচী আলোকমোচী নাকি উপচিতি প্রক্রিয়া? প্রথম কথা দেখো শক্তিমোচী আর তাপমোচী মানে খানিকটা একই। ঠিক আছে? আমাদের দেহের তাপটা তো শক্তি ফর্মেই নির্গত হয়। কিন্তু আলোকমোচী নয়। শ্বসনে কোথাও আমাদের শরীরে কি আলো তৈরি হয়? তাহলে যেখানে আলোকমোচী আছে সেগুলো বাদ দিলাম। আর শক্তির মুক্তি ঘটলে মানে শক্তিমোচী যদি হয় তাহলে সেটা উপচিতি হয় না। তাহলে সেটা অপচিতি হয়। তাহলে অপশন এ হবে। এখানে দেখে নাও শ্বসনে শক্তির মুক্তি ঘটে। মানে শক্তি উৎপন্ন হয় এবং সেই জন্য আমরা এটাকে বলছি তাপমোচী বিক্রিয়া বা ক্যাটাবলিক রিঅ্যাকশন বা অপচিতিমূলক বিক্রিয়া। শ্বসন ক রকমের হয় দেখো কোষীয় শ্বসন মেইনলি ৩ রকমের হয়। সবাত শ্বসন, অবাত শ্বসন আর সন্ধান। সবাত শ্বসনে ৬৮৬ কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। অবাত শ্বসনে ৫০, সন্ধানেও ৫০ কিলোক্যালোরি মতো শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এই শক্তিগুলোকেই আমরা ওইজন্য বলছি শক্তিমোচী। হুম? পরের প্রশ্ন দেখো বলেছে কোন ভাইরাস সাধারণ ঠান্ডা লাগার জন্য দায়ী? মানে নরমাল আমাদের যে কোল্ড অ্যান্ড কাফ হয়, জ্বর, সর্দি, হাঁচি, কাশি এইগুলো হয় সেগুলো কি ধরনের ভাইরাসের জন্য দায়ী? রুবেল্লা, ভ্যাকসিনিয়া, রাইনো, এটা রিনো মানে রাইনো ভাইরাস এবং রাবিস ভাইরাস। দেখো রুবেল্লা ভাইরাস মানে হচ্ছে দেখবে যেটা আমরা যেটাকে আমাদের ভাষায় আমরা যেটাকে মিজলস বলি, তো জার্মান একটা মিজলস হয় সেটা হচ্ছে রুবেল্লা ভাইরাসের দ্বারা সৃষ্ট হয়। সেটা একটু খতরনাক গোছের হয়। ভ্যাকসিনিয়া হচ্ছে পক্সের ভাইরাস। রাইনো ভাইরাস হচ্ছে আমার সঠিক উত্তর। রাইনো ভাইরাসের জন্য এই কোল্ড অ্যান্ড কাফ মানে এই যে আ একটু ওয়েদার চেঞ্জ হলো, গলা ব্যথা, খুকখু করে কাশি হওয়া এইগুলো মানে প্রচন্ড যে আমি জ্বরে পড়লাম সেরকম না। খুব হালকা কোল্ড অ্যান্ড কাফ নাক দিয়ে জল পড়া এইগুলো। আর র‍্যাবিস ভাইরাস এটা তো তোমরা জানো। র‍্যাবিস ভাইরাস হচ্ছে জলাতঙ্ক সৃষ্টির জন্য দায়ী যেটা মেইনলি এই কিছুর একটা বাইটিং মানে স্যালাইভা থেকে আসে। সেটা কুকুর হতে পারে বা এই যে কুকুর জাতীয় জিনিস যেগুলো আছে তাদের। আচ্ছা রুবেল্লা ভাইরাস যেটা বললাম জার্মান মিজলস সেটা কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। ঠিক আছে? এইগুলো এখন দেখছি পরীক্ষায় বেশ আসছে। মানে একতন্ত্রী আরএনএ ভাইরাস এরা। ঠিক আছে? র‍্যাবিস ভাইরাস যেটা সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। আর যেটা ভ্যাকসিনিয়াস পক্সের ভাইরাস সেটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস। এইগুলো একটু কিন্তু দেখে রেখো যে কোনটা কি জাতীয় ভাইরাস। বেশ। পরের প্রশ্ন বলেছে আলু গাছে ধসা রোগ প্রতিকারে কি প্রয়োগ করা উচিত? আলু গাছে ধসা দেখো ব্লিচিং পাউডার দেব না। কোন গাছে নিশ্চয়ই ব্লিচিং পাউডার দেওয়া উচিত হবে না। তো এটার উত্তর হয়ে যাবে তামাচূর্ণ, সেভিডল নাকি ফসফরাস সার। সার দিলে কি আর আমার গাছের ইয়ে মরে যাবে? এইটা হচ্ছে আলু গাছে ধসা রোগ হচ্ছে এটা ছত্রাকের কারণে। তাহলে আমাকে ছত্রাকটাকে মারতে হবে তামাচূর্ণ দিয়ে। ঠিক আছে? আচ্ছা। এই প্রশ্ন বলেছে দেখো নিম্নলিখিত কোনটি সংকর জাতের গরু মানে হাইব্রিড গরু কোনটি? জার্সি, ভাগলপুরি, শাহী নাকি জার্সি শাহিওয়াল? জার্সি গরুগুলো দেখবে অনেক দুধ দেয়, মাংস উৎপাদনেও এরা এগিয়ে থাকে। জার্সিগুলো সংকর জাতের গরু। পরের প্রশ্ন বলেছে ডাউন সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা কত? ডাউন সিনড্রোম কেন হয় সেটা আগে এখানে একটু দেখে নাও। ডাউন সিনড্রোমের কারণ হচ্ছে ট্রাইজোমি অফ 21 নাম্বার ক্রোমোজোম। তাহলে 21 নাম্বার ক্রোমোজোম যেটা দুটো থাকার কথা সেখানে ৩ খানা থাকলেই হয়ে যাচ্ছে ট্রাইজোমি। অর্থাৎ 46 তখন আমার টোটাল ক্রোমোজোম থাকার কথা তার সঙ্গে একটা যোগ হয়ে ক্রোমোজোম নাম্বার আমার হয়ে যাচ্ছে 47। তাহলে অপশনে দেখো 46, 47, 48, 45 তাহলে অবশ্যই 47। আর কি হয় একটু দেখে নিই। টার্নার সিনড্রোম হয় যেখানে অ্যাবসেন্স অফ 1 X or 1 Y ক্রোমোজোম মানে এক্স ওয়াই ছিল বা এক্স এক্স ছিল এবার এই ওয়াইটা অ্যাবসেন্ট বা এই এক্সটা অ্যাবসেন্ট তাহলে এক্স ও এরকম হয়ে যায় মানে এক্স জিরো ও মানে জিরো তাহলে সেখানে 46 থেকে একটা মাইনাস হয়ে 45 নাম্বার ক্রোমোজোম হয়ে যায়। আবার হয় ক্লাইনফেল্ডের সিনড্রোম যেখানে মেলদের আবার এক্সট্রা একটা এক্স ক্রোমোজোম থাকে তাদের মধ্যে একটু মেলই ভাব থাকে সেই কারণে তখন হয়ে যায় এক্স এক্স ওয়াই 46টা থাকার কথা তার সঙ্গে একটা থেকে 47 হয়ে যায়। আচ্ছা পরের প্রশ্ন বলেছে দেখো যে নিচের কোনটির শিশু প্রাণীর নাম নিম্ফ মানে শিশু প্রাণী মানে বলতে চাইছে যে তার যে দশা জীবন দশায় একটা অংশ মানে একটা দশা হচ্ছে নিম্ফ। ঠিক আছে? তো নিম্ফ প্রজাপতির তো আর নিম্ফ হয় না প্রজাপতির কি হয় লার্ভা প্রথমে ডিম এগ তারপরে লার্ভা তারপরে পিউপা তারপরে অ্যাডাল্ট। তাহলে প্রজাপতি হলো না গুবরে পোকারও তাই ওখানেও হলো না মাছিরও তাই তাহলে পড়ে রইল আরশোলা। আরশোলার ছোট ফর্মটাকে বলা হয় নিম্ফ। ঠিক আছে? যেমন উম ব্যাঙের ছোটবেলাকে বলা হয় ট্যাডপোল। ঠিক আছে? পরের প্রশ্ন বলেছে দেখো আচ্ছা এখানে লিখেও দিয়েছি প্রজাপতি লার্ভা বলে, মাছিরও লার্ভা বলে, ইভেন গুবরে পোকারও লার্ভাই বলে। অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি। পরের প্রশ্ন জিজ্ঞেস করেছে অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি কি? প্রোটিন জাতীয় অ্যান্টিজেন? হ্যাঁ, প্রোটিন জাতীয় তো অবশ্যই। পলিস্যাকারাইড জাতীয়? ইয়েস। লাইপোপ্রোটিন জাতীয় মানে গঠিত লাইপোপ্রোটিন দিয়ে? হ্যাঁ, অবশ্যই। তার মানে অবশ্যই সবগুলো ঠিক। তো এখানে সবই অপশনে দেওয়া আছে সেজন্য আর আমি কিছু লিখিনি।
পরের প্রশ্ন বলেছে দেখো ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ। জলজ সপুষ্পক উদ্ভিদ। ফাইটোপ্ল্যাঙ্কটন মানে হচ্ছে যে সমস্ত উদ্ভিদ এবং এককোষী উদ্ভিদ জলের মধ্যে ভেসে বেড়ায়। আচ্ছা, ব্যাকটেরিয়া তো তারা নয়, ছত্রাকও তারা নয়, আণুবীক্ষণিক শৈবাল, এটা ঠিক আছে, কিন্তু তারা সপুষ্পক নয়। পরের প্রশ্ন বলেছে দেখো একটি জু প্ল্যাঙ্কটন অ্যানাবিনা, নস্টক, পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম তো ছত্রাক, অ্যানাবিনা ব্যাকটেরিয়া, নস্টক ব্যাকটেরিয়া, তাহলে পড়ে আছে আর ডাফনিয়া, ডাফনিয়া হচ্ছে জু প্ল্যাঙ্কটন। আচ্ছা, পরের প্রশ্ন বলেছে বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হলো ট্রোপোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, আর অপশন সি তে মনে হয়েছিল বায়োম, দেওয়া হয়নি, আর অপশন ডি তে ছিল কি ছিল মনে পড়ছে না, আমি নান অফ দিস করে দিচ্ছি, নান অফ দিস। ঠিক আছে, তাহলে অপশনে কি হবে? ট্রোপোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, বায়োম। বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হচ্ছে বায়োস্ফিয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই অবধি আমার শেষ হয়ে গেল ক্যাটাগরি 1 এর প্রশ্ন। ক্যাটাগরি 2 শুরু করব। তার আগে যদি এখনো ভিডিওটা দেখছো এবং মনে হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটা হেল্পফুল একটু হলেও হচ্ছে, তাহলে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে সেটা জানিও যে হ্যাঁ, হেল্পফুল হচ্ছে কিনা। তোমাদের যদি আমি কমেন্ট পাই প্রত্যেকের কাছ থেকে, তাহলে কিন্তু আমি এই সিরিজটা কন্টিনিউ করব। কারণ দেখো তোমাদের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের ফুল রিভিশন হয়ে যাচ্ছে। যে জিনিসটা তোমার বই খুলে আবার পড়তে হতো একটা জিনিস, সেই জায়গাটায় কিন্তু তোমার পুরোটা রিভিশন নিজে নিজেই সুন্দরভাবে একটা ভিডিও দেখে 20-25 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। তো সেই কারণে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমাদের মতামত জানলে আমারও সুবিধা হবে। তো পরের প্রশ্ন বলেছে দেখো, মানে ক্যাটাগরি 2 শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন, 5 রাজ্য শ্রেণীবিন্যাসে মোনেরার অন্তর্গত কোনটা? সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, ইস্ট, ইউব্যাকটেরিয়া। 5 কিংডম ক্লাসিফিকেশনে কি কি ছিল সেটা একবার দেখে নেব। প্রপোজ করেছেন বিজ্ঞানী হুইটেকার। মনেরা ছিল, প্রোটিস্টা ছিল, ছত্রাক ছিল, প্ল্যান্টি ছিল, অ্যানিমিলিয়া ছিল। তাহলে মনেরা যারা, মনেরার অন্তর্গত সবুজ শৈবাল, শৈবাল তো আমার এখানে এই প্ল্যান্টির মধ্যে ঢুকে আছে আপাতত। নীল সবুজ শৈবাল এটা হবে মনেরার অন্তর্গত। ইস্ট, ইস্ট তো আমার এখানে ছত্রাকের মধ্যে যাবে, তাহলে ওখানে যাবে না, মনেরাতে যাবে না। আর ইউ ব্যাকটেরিয়া এটা যাবে মনেরার মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে যে ডিএনএ পাওয়া যায় কিসে কিসে? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমীয় জালিকা, গলগি বস্তু, নিউক্লিয়াস, লাইসোজোম। ডিএনএ প্রেজেন্ট কোথায় কোথায় দেখো, নিউক্লিয়াসে আছে, মাইটোকন্ড্রিয়াতে আছে এবং প্লাস্টিডে আছে। আর এরা প্রত্যেকে, এদের তো এটা তো রইলই, তাছাড়াও এদের মধ্যে একটা মিল যেটা, সেটা হচ্ছে অল আর ডাবল মেমব্রেন, সবাই কিন্তু এরা ডাবল মেমব্রেন। ঠিক আছে, এদের মধ্যে যদি জিজ্ঞেস করে সব থেকে বড় কে, তাহলে কিন্তু অবশ্যই হবে নিউক্লিয়াস সব থেকে বড়, দেন প্লাস্টিড, দেন মাইটোকন্ড্রিয়া। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে প্ল্যান্টে সব থেকে বড় কে, তাহলে তোমাকে বলতে হবে নিউক্লিয়াস। প্ল্যান্টে সেকেন্ড সব থেকে লার্জেস্ট কে, তাহলে বলতে হবে প্লাস্টিড। থার্ড লার্জেস্ট মাইটোকন্ড্রিয়া। অ্যানিমালে যদি বলে, অ্যানিমালে সব থেকে লার্জেস্ট হচ্ছে নিউক্লিয়াস, অ্যানিমালে সেকেন্ড লার্জেস্ট প্লাস্টিড তো নেই, তাহলে কি হবে? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তাহলে এটা দেখে কিন্তু মনে করো। আর সব থেকে ছোট, সব থেকে স্মলেস্ট হচ্ছে রাইবোজোম। দুজনের কাছেই আছে, সেজন্য আলাদা আলাদা করে মুখস্থ রাখতে হচ্ছে না। তাহলে এবার কার কার কাছে আছে? ডিএনএ পাওয়া যায় নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ইয়েস। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, ইয়েস। এন্ডোপ্লাজমীয় জালিকার কাছে নেই, গলগি বডির কাছেও নেই, নিউক্লিয়াসের কাছে আছে, লাইসোজোমের কাছে নেই। ব্যাস, এ আর বি সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে নিচের সঠিক উত্তরটির নির্বাচন করতে বলেছে। লোহিত রক্তকণিকা দ্বি অবতল, হ্যাঁ দ্বি অবতল, গোলাকার, গোলাকারও হয় কারো কারো। অনুচক্রিকা দ্বি অবতল, গোলাকারও হয়, হ্যাঁ হয়। লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকায় নিউক্লিয়াস থাকে না, এটা তো একদম সত্যি সত্যি, তাহলে এটা হলো। আর বলেছে আর কিসে থাকে? শ্বেত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে। শ্বেত রক্তকণিকা রক্ত তঞ্চনে তো মোটেই সাহায্য করে না, শ্বেত রক্তকণিকা ডিফেন্সে সাহায্য করে, আর রক্ত তঞ্চন করে প্লেটলেট। প্লেটলেটস কি করে? রক্ত তঞ্চনে সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, ডায়রিয়া রোগ সৃষ্টিকারী অণুজীব। ডায়রিয়া কারা সৃষ্টি করে? এইচআইভি। দেখো এইচআইভি তো আমরা জানি, এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাস যে রোগটা সৃষ্টি করে তার নাম হচ্ছে এইডস, অ্যাকওয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা কি? এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটা কি করে? আমাদের বডির যে ইমিউনিটি সিস্টেম, দেখো ইমিউনো নামটা অনেকবার পাবে, তার মানেই হচ্ছে যে ও আমাদের বডির যে ইমিউনিটি সিস্টেম সেটাকে পুরো একদম ধ্বংস করে ফেলে। তার ফলে আমরা খুব অল্প, মানে কিছু একটা অল্প এক্সপোজারই প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি, জ্বর সর্দি ভালো হতেই থাকে না। ঠিক আছে, তো আর আরেকটা আছে দেখো রোটা ভাইরাস। হ্যাঁ, রোটা ভাইরাস কিন্তু ভয়ঙ্কর ডায়রিয়া তৈরি করে। জিআরডিয়া, এখান থেকেও ডায়রিয়া হয়। প্লাজমোডিয়াম কি করে? ম্যালেরিয়া তৈরি করে। তাহলে এর তো ডায়রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। পরের প্রশ্ন বলেছে কমিউনিটির বৈশিষ্ট্য। কমিউনিটি, এটার বৈশিষ্ট্য কি কি হবে? প্রজাতি সমন্বয়, প্রাকৃতিক বাস্তুতন্ত্র, ডমিনেন্স, হাইবারনেশন। এখানে আমি কমিউনিটির যে ক্যারেক্টার সেগুলো একটু লিখে দিয়েছি দেখো। ট্রপিক স্ট্রাকচার থাকবে, প্রত্যেকটা একটা করে ট্রপিক লেভেল থাকবে। ডাইভার্সিটি, জীববৈচিত্র্য থাকবে। ডমিনেন্স, প্রকটতা থাকবে, মানে একজন কমিউনিটির মধ্যে একটা স্পিসিস অবশ্যই অন্য স্পিসিসকে ডমিনেট করবে। আচ্ছা, রিলেটিভ অ্যাবান্ডেন্স, কেউ বেশি থাকবে কেউ কম থাকবে, এটা হবে। আচ্ছা, ইকোটোন মানে হচ্ছে একটা স্পিসিস অন্য স্পিসিসের উপর ওভারল্যাপ করবে। পিরিয়ডিসিটি, কেউ এই পিরিয়ডে থাকবে তো কেউ অন্য পিরিয়ডে সে থাকবে না, সে হয়তো বিলুপ্ত হয়ে যাবে, এটা থাকতেই পারে। আর হচ্ছে গ্রোথ, কমিউনিটি সবসময় রিপ্রোডাকশন করে জিনিসটা বাড়বে। তাহলে এইগুলো হচ্ছে আমার কমিউনিটির ক্যারেক্টার। তাহলে এখানে দেখো প্রজাতির সমন্বয় তো থাকবেই, ডাইভার্সিটি থাকবে, ডমিনেন্সও থাকবে, প্রজাতি হাইবারনেশনের কোনো ব্যাপার নেই, আর প্রাকৃতিক বাস্তুতন্ত্র তো এরকম কিছু পেলাম না। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে দেখো নিচে কোনটা সঠিক? অ্যাকশন থেকে র্যানভিয়ারের পর্বেতে যায়,
অ্যাকশন থেকে দীর্ঘ প্রবর্তকে যায়, অ্যাকশন থেকে ডেনড্রাইটে যায়, অ্যাকশন থেকে গ্রাহক কোষ থেকে উদ্দীপনা বহন করে কোষ দেহে আনে। দেখো অ্যাকশন থেকে গ্রাহক, এখানে একটা ছবি এঁকেছি, এই পোর্শনটা হচ্ছে অ্যাকশন, এইটা হচ্ছে কোষ দেহ, আর এই কোষ দেহর মাথা থেকে যেগুলো এরকম এরকম বেরিয়েছে এগুলো হচ্ছে ডেনড্রন। তাহলে এইটা যদি আমার অ্যাকশন হয়, তাহলে অ্যাকশন থেকে র্যানভিয়ারের পর্ব হচ্ছে এই মিডিলের এই পার্টগুলো, এইটা এগুলো র্যানভিয়ারের পর্ব। তাহলে এই আমি তো অ্যাকশন আমার এখান থেকেই শুরু, তাহলে অ্যাকশন থেকে র্যানভিয়ারের পর্বে যায়, এটা তো কারেক্ট আছে। কে যায়? উদ্দীপনা। অ্যাকশন থেকে দীর্ঘ প্রবর্তক, দীর্ঘ প্রবর্তক হচ্ছে এই লম্বা যে দীর্ঘ প্রবর্তক, হ্যাঁ এই দিক দিয়েই যাচ্ছে, তাহলে এটাও কারেক্ট আছে। অ্যাকশন থেকে ডেনড্রাইট, অ্যাকশন থেকে ডেনড্রাইটে যায় নাকি এই যে এন্ড ব্রাঞ্চ থেকে ডেনড্রাইটে যায়, তাহলে এটা ঠিক নেই। তারপরটা বলেছে অ্যাকশন থেকে উদ্দীপনা বহন করে কোষ দেহে আনে, অ্যাকশন থেকে কোষ দেহে আনে না, অ্যাকশন থেকে কোষ দেহে এদিকে ঘুরে আসে কি? আসে না, তাহলে এটাও নয়, এ আর বি সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে দেখো, ফার্নের যৌনুক্রমের বৈশিষ্ট্য। ফার্নের যৌনুক্রমে কি কি দেখা যায়? ফার্নের যৌনুক্রমের যে রেণুধর পার্ট হয় সেটা হয় ডিপ্লয়েড, লিঙ্গধর পার্ট হয় যেটা সেটা হ্যাপ্লয়েড। তাহলে প্রথম প্রশ্ন বলেছে, প্রথম অপশন বলেছে ডিপ্লয়েড রেণুধর যৌনু, এটা ঠিক আছে। হ্যাপ্লয়েড লিঙ্গধর, এটাও ঠিক আছে, তাহলে অপশন ঠিক আছে। এটা চক্রাকারে আবর্তিত হয়, এটাও ঠিক আছে। হ্যাপ্লয়েড রেণুধর তো নয়, ডিপ্লয়েড লিঙ্গধর, এটা ভুল। আচ্ছা, রেণুটা অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস গঠন করে, এটাও ঠিক। দেখো এখানে আমি লিখে দিয়েছি একদম বইয়ের লাইন, রেণু অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড লিঙ্গধর যৌনু প্রোথ্যালাস গঠন করে, তাহলে আমার এটা সঠিক। আর 4 নম্বর বা লাস্ট বলেছে জাইগোট থেকে লিঙ্গধর তৈরি হয়, এটা ভুল। পরের প্রশ্ন বলেছে 38, নিম্নলিখিত ক্ষেত্রে কোনটি বিশুদ্ধ জীবের জিনোটাইপ? নিম্নলিখিত কোনটি বিশুদ্ধ জীবের জিনোটাইপ? বিশুদ্ধ জীবের, বিশুদ্ধ হলে সেটা সবসময় হোমোজাইগাস হবে, আর সংকর হলে সেটা হেটেরোজাইগাস হবে। তাহলে হোমোজাইগাস এইটা একটা আছে আর এইটা একটা আছে, তাহলে এই দুটোই হবে, এটা আর এটা। এটা হচ্ছে সংকর, আর এটা তো 3 খানা টি, তো এরকম তো হয় না, হলে 4 খানা না হলে 2 খানা। 39 এর প্রশ্ন দেখো, পৃথিবীর সৃষ্টির সময়ে যে জটিল জৈব যৌগগুলি ওখানে ছিল সেগুলো কোনগুলো? নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট, জিন, নিউক্লিওটাইড। দেখো এখানে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি যে জটিল জৈব যৌগ কি কি ছিল পৃথিবীর সৃষ্টির সময়, ঠিক আছে? স্নেহ পদার্থ ছিল, প্রোটিন ছিল, পলিস্যাকারাইড ছিল, নিউক্লিওসাইড ছিল, নিউক্লিওটাইড ছিল, আর অ্যামিনো অ্যাসিড ছিল। তাহলে এখান থেকে আমি জিনের কথা দেখতে পাচ্ছি না, নিউক্লিক অ্যাসিড ছিল, কার্বোহাইড্রেট ছিল, নিউক্লিওটাইড ছিল। জিন শুধু, তখন জিনের কনসেপ্ট কিছু ছিল না। লাস্ট প্রশ্ন বলেছে বায়ু দূষক কোনগুলো? এসপিএম, অ্যারোসল, H2O, CO2। H2O নিশ্চয় কোনোভাবে বায়ু দূষণ ঘটায় না। এসপিএম এর ফুল ফর্ম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যেটা হচ্ছে যে পার্টিকেল গুলো 2.5 মাইক্রনের কম তারা বায়ু দূষণ ঘটায়, তাহলে এটা হবে। অ্যারোসল তো ঘটায় অবশ্যই, আর কার্বন ডাই অক্সাইড অতিরিক্ত থাকলে সেখান থেকেও বায়ু দূষণ হয়, জল বায়ু দূষণ ঘটায় না। তো এই গেল আমার পুরো 50 মার্কসের একটা কোশ্চেন। 50 এর মধ্যে তোমাদের স্কোর কত হলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট দেখতে পেলে আমার ভালো লাগে। তোমাদের কমেন্টে যদি দেখি তোমাদের উপকার হচ্ছে, তোমাদের একটু হেল্প হচ্ছে, সেটা কিন্তু আমার জন্য একটু মানে পজিটিভ রিপ্লাই হয় আরকি। তো ঠিক আছে, চলো এই অবধিই থাকলো আজকে। পরের দিনের ক্লাসটা কিরকম হবে সেটা কিন্তু তোমাদের রেসপন্সের উপরেই ডিপেন্ড করছে। আবারও বলছি, যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি করে রাখো। এরকম ভিডিও আরো অনেক প্রিভিয়াস অনেক আপলোড করা আছে এবং ভবিষ্যতেও থাকবে। পরীক্ষার তো আর কটা দিন বাকি, সুতরাং সব কটা চ্যাপ্টার এবার গুরুত্ব দিয়ে পড়ো। কোনো একটা পার্টিকুলার না যে লাইফ সায়েন্সে বেশি মার্কস আছে বলে এটাই পড়ে যাচ্ছি দিনরাত, সেটা করো না। সবগুলো একসাথে একদম রুটিন করে নিয়ে পড়ো কোনটা কখন দেবো। আর প্রচুর মক টেস্ট দাও, ডেইলি মিনিমাম একটা করে তো মক টেস্ট দিতেই হবে এখন। এবং দেখো যে প্রত্যেক দিন মক টেস্টের যে নাম্বারটা সেটা বাড়ছে কিনা, ঠিক আছে? তোমরা মোটামুটি সবাই জানো কিরকম কি কাট অফ হয় না হয়, এখন এখন মানে জেনেই গেছো তোমরা। তো সেই কাট অফের আশেপাশে কিন্তু থাকার চেষ্টা করো এবং ভালো করে পড়ো। আর যারা আমার টেলিগ্রামে যুক্ত হওনি সেখানে তোমরা যুক্ত হয়ে নিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।